সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা শুরু করছি উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান উন্নয়ন ধারা। আপনারা সকলেই জানেন এবং আমরাও জানি, আমাদের জীবনে ভালো কিছু করতে গেলে, আমাদের পরিবারের ভালো কিছু করতে গেলে অবশ্যই আমাদের অর্থনৈতিকভাবে একটু উন্নয়ন করতে হয়। অর্থনৈতিক উন্নয়ন যদি আমাদের না থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ যে নিরাপত্তা সেটা কিন্তু বিঘ্নিত হবে। তো আসলে এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কিছু কিছু পরিকল্পনা, কিছু সহযোগিতা সব কিছু মিলেই থাকে। তো আমরা আজকের উন্নয়ন ধারা অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তবে হয়তো মনে করছেন যে আসলে কি কি বিষয় এখানে আলোচনা হবে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এসকেএস ফাউন্ডেশন পরিচালিত যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির আওতায় যারা আছেন তারা আসলে কিভাবে উন্নয়ন করছেন। কারণ ক্ষুদ্র ঋণ কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে দারিদ্র বিমোচন। দরিদ্র মানুষদেরকে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। তো এই জন্য আমরা এসকেএস ফাউন্ডেশনের যে বিষয়গুলো আছে তারা কিভাবে সহযোগিতা করছে এবং এখান থেকে যারা সহযোগিতা নিচ্ছেন তারা কিভাবে উন্নয়ন করছেন সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের পর্বে। আর আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সঞ্জিত কুমার সীমান্ত, যিনি শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন ধর্মপুর শাখায়। এবং এই যে শাখা রয়েছে তার অন্তর্গত একটি সমিতি রয়েছে, সেটি হচ্ছে উত্তর ধর্মপুর হাজীপাড়ায় অবস্থিত কাশফুল মহিলা সমিতি। তো এই সমিতির একজন সদস্য হচ্ছেন মোসাম্মদ হালিমা বেগম। আমরা তাদের কাছ থেকেই মূলত শুনবো আজকের উন্নয়নের কথাগুলো। তো আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমি যদি শুরুতেই একটু যেতে চাই হালিমা বেগম আপা, আপনার কাছে, আপনাকে দিয়ে আমরা একটু শুরু করি। আপনি এই যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি যে আছে এসকেএস ফাউন্ডেশনের, এখানে কত বছর থেকে আছেন যদি একটু বলেন। আমি এসকেসে 2006 সাল থেকে আছি। প্রথম অবস্থায় আমি 4000 টাকা নিয়েছিলাম। 2006 সাল থেকে আছেন প্রথম অবস্থায়? নিয়েছিলাম আমি 4000 টাকা। আচ্ছা। ওকে, ওই 4000 টাকা দিয়ে আমার কাছে কিছু টাকা ছিল, আমার স্বামীকে একটা অটো কিনে দিয়েছিলাম। অটো গাড়ি। ওই ওই গাড়ি চালায় আমরা 4000 টাকা শেষ করার পর তখন আমরা আবার ঋণ উঠেছি 35,000 টাকা। মানে 4000 থেকে একবারে উঠালেন পরে 35,000। আবার ওই টাকা দিয়ে আমি একটা গাভী কিনছিলাম। গাভী কিনেছেন। তো যাই হোক, আমরা আপনার এই কথাগুলো আমরা আরো পরে একটু শুনবো। তো এখন আপনার কত টাকা নিয়ে আছে সর্বশেষ? আমার এখন নেওয়া আছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা এখন আপনার নিয়ে আছে। তো আমার তো মনে হচ্ছে যে আপনি 2006 সাল থেকে আজ 25 সাল, মানে প্রায় 19 বছর হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে এখানে প্রত্যেকটা বছরেই একবার ঋণ নেওয়ার সুযোগ থাকে। তো 19 বারেই তো নিয়েছেন না? হ্যাঁ, 19 বারে আমি নিছি, মানে রানিং আমার চলতেছে 19 বছর। আচ্ছা। তো যাই হোক, আপনি 19 বছর থেকে আছেন, আমরা 19 বছরের গল্প শুনবো অবশ্যই। তার আগে আমরা একটু সঞ্জিত কুমার সীমান্ত দাদা, আপনি আছেন, আপনি একটু যদি জানতে চাই, আপনি তো নিশ্চয়ই এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির সঙ্গে অনেকদিন থেকে জড়িত আছেন, তারপরে কত বছর থেকে আছেন যদি একটু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এসকেসে জয়েন করি 21শে আগস্ট 2019 সাল থেকে এখন অবধি পর্যন্ত কর্মরত আছি। 19 সাল থেকে এখন পর্যন্ত? 19 সাল থেকে। তো এই যে কয়েকটা বছর ধরে আছেন এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচির সঙ্গে আছেন, ক্ষুদ্র ঋণ কর্মসূচি মানে মানুষের কতটুকু উপকার করতে পারছে যদি একটু আমাদেরকে বলেন। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু ক্ষুদ্র ঋণ কর্মসূচি আমাদের ঋণ দেওয়া আমাদের কাজ, আর এগুলো কাজ আমাদের অবশ্যই জরিপের মাধ্যমে করতে হয়। যারা মনে করেন যে একবারে ক্ষুদ্র জনগোষ্ঠী বলা চলে, যাদের কোনো আয় ইনকামের কোনো উৎস থাকে না, সেখান থেকে আমরা সদস্য তালিকা প্রণয়ন করি এবং তালিকা অনুযায়ী সদস্য ভর্তি করি। আমরা তাদের জীবিকা উন্নয়নের জন্য কিভাবে সামনে ভালো করতে পারে, সেখান থেকে আমাদের এই তথ্যগুলো আমরা কালেকশন করে সদস্য আমরা ভর্তি করে আমরা ঋণ দিয়ে থাকি। আর ঋণ দেওয়ার পরে আমাদের যেটা দেখা যাচ্ছে যে তাদের চলার যে একটা পথ, গতিশীলতা, সেটা স্বাভাবিক আগের চেয়ে অনেক বৃদ্ধি হচ্ছে। সেটা আমাদের সেই ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বলতে পারছি এই ঋণ বা মানে যেটি কর্মসূচি রয়েছে এটির মাধ্যমে মানুষজন উপকার পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সে বিষয়ে অবশ্য আমরা শুনবো, আমাদের হালিমা আপা যেটি আছে আমরা তার কাছেও শুনবো। তো হালিমা আপা, আমরা একটু আপনার কাছে শুনতে চাই, আপনি প্রথমবার টাকা নিয়ে অটো কিনেছেন, দ্বিতীয়বার গাভী কিনেছেন, তো মোটামুটি এর পরবর্তী সময়গুলো কি করলেন টাকা পয়সা নিয়ে? পরবর্তী সময়ে টাকাটা নিয়ে মানে আমি জমি মানুষের কাছ থেকে বন্ধক নিয়েছেন। এইভাবেই মানে আমরা চলতেছি। এবারও যে টাকাটা নিয়েছি এটা দিয়েও আমরা হলো
30,000 টাকা দিয়ে একটা জমি রাখছি। বন্ধক না কিনেছেন? বন্ধক না, কিনে না, আমরা বন্ধক নেই, বন্ধক বন্ধক হিসেবে রাখি। কিন্তু পাশাপাশি আবার গরু পালি, বাড়িতে গরু পালন। বাড়িতে গরু পালি। এই এছাড়া আর কোনো কিছু করেন কিনা? এছাড়া আর কিছু করি নে, গরু মানে জমিতে ওইভাবেই রাখি। আর একটু আমার স্বামী বললেন যে- আবার, হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামী? আমার স্বামী এখন অটো গাড়ি চালায় না, ও এখন আছে খামারে হিসেবে, মানে ওর স্বাস্থ্য ভাইয়ের একটা খামার আছে, ওই জায়গায় ও কাজ করে। ও আচ্ছা, চাকরির হিসেবে একটা হ্যাঁ, কাজ করছেন কাজ সেখানে। করে, মাস গেলে উনি ওখান থেকে 20,000 টাকা পায়। টাকা একটা বিয়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে মোটামুটি একটা ইয়ে করলেন আপনি, প্রথমে যখন ওই 4,000 টাকা নিয়ে অটো কিনলেন, তো এখন তো মোটামুটি তাহলে ভালোই ইয়ে না, হচ্ছে। আগে আমি আগের থেকে অনেক সাশ্রয়ী পাচ্ছি, বা অনেক আমার উপকার সংসারে অনেক আগের থেকেই অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা তো ইনশাআল্লাহ আশা করি এখনো যেন আমি এসকেসের সাথে ভালোভাবে লেনদেন করতে পারি, তানার কাছ থেকে টাকা নিয়ে যেন আমি আরো অন্য কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা আমার আছে। হুম। এই বছরে যাও দেখি, এখন তো কেবল প্রথম 2টা কিস্তি যাবে, এই মাসে এখনো দেইনি। ও, নতুন এই কিছুদিন হলো টাকা হ্যাঁ, নিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এখন বিষয় হলো যে টাকা পয়সা নিয়ে তো শোধ করতে হয়, তাই না? হ্যাঁ, নিয়ে তো আপনি কিছু করতে পারবেন না, না, শোধ না করলে তো হবে না। না, না, কারণ শোধ করতে গেলে আমরা যতটুকু জানি যে আয়ের পথটা একটু থাকতে হয়। হ্যাঁ, তো আয়ের আপনার- পথ তো থাকতে হবে, কারণ আমরা এই টাকা নিয়ে তো আমরা খাই না, আমরা যে কোনো একটা কাজে লাগাই, যে এই কাজে লাগাইলে আমার টাকাটা আসবে, আমি কিস্তিটা সুন্দরভাবে দিতে পারবো। হুম। এই কারণেই তো আমরা কিস্তির টাকা উঠাই। আচ্ছা, তো আপনার তো মানে কি আয়ের পথ কি কি আছে একটু যদি শুনি, মানে এখন কিভাবে দিচ্ছেন সেটি? এখন আমি দিচ্ছি, মানে যেমন এবারকে 1,70,000 টাকা উঠেছি, হুম। আমি 1,30,000 টাকা কাজে লাগাছি, বাকি টাকা এমনি আনুষ্ঠানিক আমার ছেলে মেয়ে 2জন আছে, আচ্ছা। এনার মানে হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে কিছু লাগাছি। ক্ষেত্রে লাগাচ্ছেন। হুম। কিন্তু আমি গরু পালি, আবার আমার স্বামী প্রতি মাসে 20,000 টাকা পায়, ওখান বেতন। থেকেই আমরা হইলো কিস্তিটাও দেই, আবার চলিও। আচ্ছা, এই যে জমির কথা বললেন বন্ধক নেওয়া, বন্ধক আমার এই এসকেসের টাকা দিয়ে প্রায় 2.5 লাখ টাকার মতন আমার জমানো। জমি বন্ধক হ্যাঁ। আছে। এই জমি বন্ধকটা দিয়ে মানে কি উপকার হচ্ছে আপনার? আমার অনেক উপকার হচ্ছে, আমরা ভাত খাই, আমার ফ্যামিলি চলে, আবার আমরা দেখা যায় 6 মাস পর আমরা 30,000 বা 20,000 টাকার মতন এইরকম ধান বিক্রি করি, আমাদেরকে সুন্দর বছর মানে শেষে কিস্তি খেয়ে দেও আরো 20-30 হাজার টাকা ধান বিক্রি হয়। বিক্রিও করতে পারো। হুম। আচ্ছা, তো আপনার একটা বিষয়, আমার বিষয় হলো যে জমিটা বন্ধক নিয়েছেন, এই জমিটা বন্ধক নেওয়ার মতো হাতে টাকা ছিল না মনে হয় নাকি? না, না, আমার হাতে টাকা ছিল না, মানে আমার 2 কিস্তি ছিল। পরে আমার দাদা একদিন বললো যে হালিমা আপা কিস্তিটা নেন, আপনারা তো হলো বড় লোন নেন, হয়তো সামনের মাসে বাজেট নাও থাকতে পারে, তা আপনি আচ্ছা, পরে দূরত্ব নিয়েছেন নেন। আর কি। পরে আমি 2 কিস্তি থাকতে নিয়েছি, নেওয়ার পর ওনার কাছ থেকে টাকা নিয়ে যায় আমি জমিওয়ালাকে দিছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা আরো কিছু কথা আপনার কাছে শুনবো। আমরা একটু সঞ্জিত দা আপনার কাছে জানতে চাই, এই যে হালিমা আপা আপনাদের সঙ্গে আছে, এরকম তো আরো অনেকজন আছে, হ্যাঁ। আপনার টোটাল শাখার মধ্যে কতজন সদস্য আছেন? আমার ধর্মপুর শাখায় আমাদের টোটাল ঋণীজন আছে 1838 জন। 1838। হ্যাঁ, আর টোটাল সদস্য আছে আমার 2200 জন। তার মধ্যে 2200 জন। 1838 জন আমার হচ্ছে ঋণী সদস্য। ঋণী সদস্য, মানে এই 1838 জন ঋণ নিয়েছে। ঋণী সদস্য। এই যে এতগুলো মানুষকে সংযুক্ত, এটা কয়টা সমিতির মাধ্যমে আছে? এটা আমার টোটাল কেন্দ্র আছে 90টা গ্রুপ। 90টা গ্রুপের মধ্যে টোটাল সদস্য হচ্ছে 2200 জন, এখান থেকে ঋণী জন হচ্ছে 1838 জন। আচ্ছা আচ্ছা। আর ওখানে আমাদের ধর্মপুর শাখায় টোটাল টাকা যে 90টা গ্রুপে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 8 কোটি 15 লক্ষ টাকা মোটামুটি মোটামুটি ভালোই একটা টাকা দেওয়া আছে। তো আমরা যেটি বলছিলাম আপনাকে যে এই যে এতজন মানুষ, মানে টোটাল কয়টা সমিতির মধ্যে আছে? 22 আমার টোটাল কেন্দ্র হচ্ছে 90 জন। এখানে আমাদের 90টা। 6 জন ফিল্ড অফিসার আছে, হুম হুম। একজন করে ফিল্ড অফিসারে 15টা করে গ্রুপ দেখে। 15টা গ্রুপ মানে 15টা সমিতি। হ্যাঁ, যেটি সমিতি আমরা দেখে শুনলাম, যেমন আপা আছে কাশফুল মহিলা সমিতি, হ্যাঁ, এরকম করে একজনে দেখে 15টা। 15টা, একজন করে ফিল্ড অফিসার একদিনে 3টা করে গ্রুপ কালেকশন করে। 3টা করে, 3টে করে, মানে সারাদিনেই তার 3টা কালেকশন হ্যাঁ, গ্রুপ। 3টে গ্রুপ কালেকশন করে। আচ্ছা, একটা করে কেন্দ্রে কতজন করে সদস্য থাকতে পারে? একটা করে গ্রুপে আমার সদস্য আছে, সর্বোচ্চ আমাদের সদস্য ভর্তি হতে পারবে 40 জন ঋণী সদস্য। 40 জন, 40 জনের উপরে সদস্য অটোমেটিক আমাদের সফটওয়্যার থেকে দেওয়া আছে যে ওখানে ভর্তি নিবে না। আচ্ছা 40 জনের নিচে সদস্য থাকলে সেক্ষেত্রে আমাদের সদস্য ভর্তি হতে পারবে, আচ্ছা, যদি কম থাকে। কম থাকে। হ্যাঁ, না একটা এলাকার মধ্যে তো 40 জন মানুষ পাওয়া তো অনেকটা
এমতো অবস্থা দেখা যায় যে ওই গ্রুপের মধ্যে আমাদের ঋণের চাহিদা আরো অনেক আছে, কিন্তু ইচ্ছা করলে আমরা ভর্তি করতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না ঋণী সদস্যগণকে আমরা ড্রপ আউট হচ্ছে, বাতিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নতুন সদস্যগণ ভর্তি করতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে সদস্যগুলো নিচ্ছেন, এটা তো নিশ্চয়ই বাছাই প্রক্রিয়া আছে। হ্যাঁ। 40 জন নিচ্ছেন একটা সমিতিতে, সেখানে তো 200-400 মানুষ হতেই পারে। এই 40 জন মানুষকে আসলে কিভাবে বাছাই করেন আপনারা? বাছাই প্রক্রিয়াটা কি? এখানে আমাদের যে 6 জন ফিল্ড অফিসার আছে, সেই 6 জন ফিল্ড অফিসার প্রতিনিয়ত আমাদের যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে সদস্য ভর্তি, ঋণ প্রস্তাব। সদস্য ভর্তির বিষয়টা হচ্ছে যারা ফিল্ডে কাজ করে ফিল্ড অফিসার, তারা তো প্রাথমিক অবস্থায় ওই কালেকশনের সময় সদস্য ভর্তি করে, এবং আমাদের যে গ্রুপে যেমন সভানেত্রী আপা আছে, হালিমা আপা, এরকম প্রতিটা গ্রুপে আমাদের সভানেত্রী একজন করে আছে। সে সভানেত্রীর মাধ্যমে আমাদের আরো যে ভালো সদস্য, ঋণী সদস্য আছে, তাদের মাধ্যমে কথার মাধ্যমে আমরা সে সদস্য যাচাই বাছাইগুলো করে ফিল্ড অফিসার নিয়ে আসে। আমি আবার ওই ভর্তি ফর্ম নিয়ে আমি আবার দেখা যাচ্ছে পরের দিন বা বিকেলবেলা আমি আবার ভর্তি যাচাই করতে যাই। আমি যখন দেখি যে না সবকিছুই পজিটিভ, তাদের আয় ইনকামের সোর্স আছে, তার পরিবার সচ্ছলতা আছে, ছেলে মেয়ে লেখাপড়া করে, সামাজিক গ্রহণযোগ্যতা আছে, সবকিছু যখন আমরা দেখি যে না আমার মেনুগুলোর মধ্যে পড়ে, তখন আমরা তাকে নির্বাচন করে আমরা ভর্তি করে ঋণ দিই। আচ্ছা আচ্ছা, তারপরে ভর্তি করে নিচ্ছে। হ্যাঁ তারপরে তারা সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে হবে, হ্যাঁ ওই এলাকার বাসিন্দা তো হতেই হবে, হ্যাঁ তাছাড়া আয়ের পথ আছে কিনা, হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা আছে ভালো কিনা, আচ্ছা আচ্ছা, সেটা সবকিছু দেখে শুনে। দেখে শুনে এবং এটির ক্ষেত্রে সভানেত্রী যিনি থাকেন ওই সমিতির গ্রুপে। হ্যাঁ তিনি এটার একটা ইয়ে করেন, বাছাই তিনিও করেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমরা এবার একটু হালিমা আপা আপনার কাছে একটু যেতে চাই। আপনার সংসারের মানে এখন সদস্য সংখ্যা কতজন? আমরা, আমার ছেলে মেয়ে 2 জন আর আমরা 2 জন, 4 জন। 4 জন মিলেই এখন মোটামুটি আছেন। আপনি যে এখানে এসে এখন যেটুকু করছেন বা ভালোভাবে চলছেন, যখন ছিলেন না বা যখন প্রথম আসেন তার আগে আপনার জীবনটা কেমন ছিল? তার আগে তো আমার জীবন অনেক মানে টানা হাসরাতেই চলে গেছে, অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছেন। তো আপনাকে এই যে এখানে আছে কি বলে সমিতি আছে, ক্ষুদ্র ঋণ সহযোগিতা দেয়, এটা আপনি শুনলেন কিভাবে বা কার মাধ্যমে শুনলে আসলেন, নাকি নিজে এসে এটা? এটা মানে আমার জীবনে একটা ইতিহাস আছে। আমার যখন বিয়ে হয়, আমার কিন্তু স্বামী একাই, তার একটা বোন আর তাই একাই। আচ্ছা, কারণ এক ভাই, 2 ভাই বোন ওরা। আচ্ছা, এখন আমার শ্বশুর, আমার যখন বিয়ের বয়স 1 বছর হয়েছে, তখন আমার শ্বশুর বলে যে আমরা তোমাকে একখানে ভাত খিলাইতে পারবো না। তখন আমাদের পাশে এক খালু ছিল, উনি কয় যে মা আমাদের পাশে হলো ঠ্যাঙ্গামার আছে, ওই জায়গায় যা তুমি 20,000 বা 30,000 টাকা উঠাও, উঠিয়ে মানে জামাইকে একটা গাড়ি কিনে দে। তখন আমি ওই জায়গায় গিয়েছিলাম, ওই জায়গার এক মহিলা ঠ্যাঙ্গামারায় যেখানে বসে যে কেন্দ্র, ওই মহিলা কইছে না ইনি নতুন বউ কিভাবে কিস্তি চালাবে, এটা লোন দেওয়া যাবে না। আচ্ছা, পরে আমাকে দেয় নাই। তখন আমি, আমার একটা জ্যেষ্ঠা শাশুড়ি আছে, তাই আমাকে বলছে যে তুমি ধর্মপুর যাবে, যা তুমি এসকেসের সাথে কথা বলবে। মানে তখন ছিল নুর নবী ভাই ছিল, তখন আমি আরেকজন ম্যানেজার ছিল আর কি। আচ্ছা, তখন ওনার সাথে যা কথা বলছি যে ভাই আমি কিস্তিতে নাম দিতে চাই, আমি সদস্য আপনার ঘরে কয়টা লাগে? উনি বললো যে 30 জন লাগবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 30 জন সদস্য আপনাকে জোগাড় করে দেব। তখন মানে প্রথম অবস্থায় বলছে যে 20 জন হলেই আমরা কেন্দ্রটা শুরু করব। পরে আমি এখান থেকে এসকেসে ডাকি, মানে এসকেসের ফিল অফিসারক ডাকি নিয়ে গেলাম, নিয়ে যা মানে করলো সমিতি ওরা গঠন করলো, বললো আচ্ছা ঠিক আছে। পরে আমি 20 জন সদস্য দিছি। দেওয়ার পর যখন আমার বাড়ি দেখছে, তখন মানে আমাকেই নেয় না, বুঝছেন, ঘর দেখে আমাকেই নেয় না। পর ওই যে আমার জ্যেষ্ঠা শৌরিটা তাই বলছে, কয় না আপনারা ঋণ দাও, ওরা ঋণ না দিতে পারলে আমরা দেবো। আরেকজনে ভাইয়া হয়েছে। তারপরে আমাকে হলো 4,000 টাকা দিছে। ওই 4,000 টাকা দিয়ে তো আমি একটা গাড়ি কিনলাম। তারপরে মানে উঠে দিয়ে মানে কিস্তি চালাইতে চালাইতে আবার হলো 1 বছর পর আবার 35,000 টাকা উঠেছি, মানে 4,000 থেকে পরের বছর 35, মানে এইভাবেই মানে এগিয়ে আসতেছি। পরে তো ওই যে আমার স্বামী খামারি কাজ করে, চট্টগ্রামে ছিল, ওখান থেকে যায় তো মানে আরো আমাদের কিস্তি দেওয়া সুবিধা হয়েছে অনেক। মানে আমরা দেখছি অটো গাড়ির থেকে যেটা মানে আমাদের আসে তার থেকে দ্বিগুণ আসে ওখান থেকে, মানে কাজ করতেছেন ওখানে ভালো মোটামুটি, মানে মোটামুটি টাকা আসলো। এই তখন থেকে আমি এসকেসের সাথে লিপ্ত। আমি, মানুষ অনেকে আমাকে বলে যে তোরা এখন আরো থাকুক কিস্তিতে, তা আমি বলছি না, আমি আরো 2 থেকে 4 বছর টাকা উঠাবো,
ওঠার পর বাদ দেবো। মানুষ এখন বলতেছে যে বলতেছে যে সংসার সম্পত্তি তো হয়ে গেছে, তাই না? তোমার এখনো না, আমি আছি, আমার মেয়ে আছে, যেহেতু আমার মানে কিস্তির সাথে লিপ্ত থাকাই লাগে। বুঝছি। তার মানে আমি যদি একটু বলি, এই যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, আমরা তো মানুষের কাছে শুনি যে এইটা নাকি মানুষের জন্য বিপদ ডেকে আনে। বিপদ ডেকে আনবে, এটাও আছে। কারণ আমরা যদি এই টাকা নিয়ে মাছ কিনি খাই, মাংস কিনি খাই, আবার অং তামসা করি, তাহলে তো এটা বিপজ্জনক। কিন্তু এই টাকাটা কাজে লাগাইতে হবে। কাজে লাগাইতে হবে। আমি এসকেস থাকি 4,000 টাকা নিছি, 4,000 টাকা যদি আমি কাজে লাগাইতে পারতাম, আজকে আমি 1,70,000 টাকা তুলিতে পারতাম না। তা তো অবশ্যই। তার মানে এটা আমরা বুঝলাম যে আমাদের একটা লক্ষ্য থাকতে হবে এবং সেই লক্ষ্য অনুপাতে যে টাকার যে জন্য নিব সেটা আমাদের করতেই হবে। না, তবে আমি এসকেস থাকি টাকা তুলে উন্নত হছি। কারণ 4,000 টাকা দিয়ে গাড়ি কিনছি, পরের টিপে আমি 27,000 টাকা দিয়ে গরু কিনে আমি সেই গরু বিক্রি করছি 2,76,000 টাকার। মানে কিনছেন 27, মানে বিক্রি করছি ওই গরু দিয়ে মানে 2,76,000 টাকা। তা আমি জানি যে এসকেসে মানে এসকেস হোক বা ঠাঙ্গা মারা হোক, যে কোনো, কিন্তু কিস্তির টাকা উঠাইলে কাজে লাগাতে হবে, খাওয়া যাবে না। খাওয়া যাবে না, তাহলে হয়তো আমার জীবনটা অনেক অনেক ভালো কিছু হবে। তো যাই হোক, আপনার কাছে শুনে খুব ভালো লাগলো যে আপনি একদম শূন্য হাতে থেকে শুরু করেছেন। হ্যাঁ, আমি শূন্য হাতেই শুরু এবং করেছি। এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে এসেছেন। তো তো আমরা এবার একটু সঞ্জিতদার কাছে একটু যেতে চাই। তো যারা আসলে ঋণ তো দিচ্ছেন, মানে ঋণের দেওয়ার ক্ষেত্রেও কোনো শর্ত থাকে কিনা, বা এইভাবে যে যাদেরকে ঋণ দিচ্ছেন, যেমন টেনাকে শুরু থেকে 4,000 টাকা, এখন 1,00,000 টাকার উপরে টাকা ঋণ দেওয়া হচ্ছে। তো এটা কি এটা কোনো বিষয়ের উপর, মানে একটা সামর্থ্যের উপরেই তো নির্ভর করে? দেখেন, আমাদের ঋণের একটু কোয়ালিটি আছে। তো যেমন আমাদের যেগুলো ঋণ দেই, আমাদের সর্বনিম্ন হচ্ছে 20,000 টাকা। 20,000 থেকে আমাদের যেগুলো 99 পর্যন্ত পর্যায়ক্রমে দেই, এগুলো ঋণের ক্ষেত্রে আমাদের অনেক দেখা যাচ্ছে চেকের পাতা আমরা নেই না, জামিনদার লাগে না এগুলোতে। আর ধারাবাহিকভাবে যেটা না হলে নয়, আমরা অবশ্যই প্রতিটা ঋণে ছোট হলে আমরা জামিনদার নিচ্ছি। আর 1 লাখ থেকে ঊর্ধ্বে যেগুলো লোন যাচ্ছে, এগুলো আমাদের অবশ্যই MICS চেক থাকতে হয়, অনলাইন চেক, আর একজন জামিনদার, একজন সাক্ষী। আর এই বড় লোনগুলো অবশ্যই আমাদের এগুলো ডকুমেন্টস থাকতেই হবে। আর ডকুমেন্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সদস্য অনীহা প্রকাশ করে যে আমরা তো টাকা নেব, টাকা দেব, তা আপনাদের আবার এগুলো ডকুমেন্টস কেন লাগে? হ্যাঁ, কিন্তু অফিসের বাধ্যকতা তো আমাদের তো অবশ্যই নিতেই হবে এগুলো। এটা তো কিছু নিয়ম থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে 2 লাখ পর্যন্ত আমাদের MICS সদস্য পর্যন্ত লাগে। যখন 2 লাখ থেকে উপরে যায়, তখন আমাদের অবশ্যই জামিনদার যিনি হয়, জামিনদার আবার চেকের পাতা লাগে। আচ্ছা, নিয়ম একটা যেটা আছে সেটা নিয়মভাবে চলতে হয় কি। তো যাই হোক, আপনারা এইভাবেই ঋণ দিচ্ছেন আর কি। তো এখন আপা যেমনটি উন্নয়ন করেছেন, তা আপনাদের যে অন্যান্য সদস্য অনেকেই তো আছেন এরকম উন্নয়ন করেছেন, আরো কতগুলো আছে মানুষ বা কি কি ক্ষেত্রে? দেখেন, যেমনটি হালিমাপা বলল যে আসলে আমাদের 4,000 থেকে এখানে ইনভেস্ট আমাদের এসকেস থেকে শুরু। 4,000 থেকে আজ এখন অবধি পর্যন্ত 1,77,000 টাকা ঋণ উনি গ্রহণ করেছে। এবং এই ঋণের যখন সদস্যরা ঋণ গ্রহণ করে, যখন অনেক কিছু স্বাবলম্বী হয়, যখন দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলি অনেক সচ্ছলতা ফিরে আসে, তখন এগুলো আমাদের দেখে অনেকটা ভালো লাগে যে আমাদের কাছ থেকে ঋণ নিয়ে তারা উপকৃত হয়েছে। আর যেমনটি হালিমাপা বললো যে অনেক সদস্যরা আছে যে এখানে টাকা নিয়ে যে বিভিন্ন ধরনের আমোদ ফুর্তিগুলো যেগুলো মানে ব্যবহার করে, বা দেখা যাচ্ছে অকাজে ব্যবহার করে, কোনো কাজে লাগাচ্ছে না। যারা এই ধরনের ঋণ নিয়ে আমাদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা হলেও ত্রুটি মাধ্যমে লোনগুলো যাচ্ছে, তখন আমাদের দেখা যাচ্ছে যে মাস শেষে এই কষ্টটা আমাদেরকে করতে হয়। সেই টাকাটা মনে করেন যে অফিসে আমাদের যে ওইখানে একটু ঝামেলা থাকে, আমাদের যে একটা টার্গেট থাকে, সে টার্গেট অনুযায়ী আমাদের টাকাটা আদায় করতে না পারলে আমাদের অনেকটা আর কি আমাদের কথা শুনতে হয়। এটা তো বিষয় থাকে যে একটা, তখন আমাদের খুব খারাপ লাগে এই বিষয়গুলো, যে আসলে আমাদের যাচাই বাছাইয়ের আমাদের ত্রুটির কারণে লোনগুলো অলরেডি আমরা ভুল জায়গায় দিয়ে গেছি। তাহলে আমাদেরকে মানে আপনাদেরকে একটু যাচাই বাছাইয়ে সতর্কভাবে করতে হয় আর কি। তো যাই হোক, আমরা হালিমা আপা আপনার কাছে একটু জানতে চাই, সঞ্চয় করেননি এখানে? করছি। সঞ্চয় কত করে রাখছেন? আমার তো সঞ্চয় মনে হয় 500 টাকা করে রাখি। 500 সঞ্চয়, 500 টাকা 500 ডিপিএস, 1,000 টাকা প্রতি মাসে না জমা? আমি এসকেস থেকে 2 বার ডিপিএস এর টাকা তুললাম। 2 বার তুলেছেন? আচ্ছা, মানে জমা করে ডিপিএস টাকা রাখছেন, সেটা মেয়াদ শেষে তুলেছেন? তুলেছি। তো আপনি কি লাভ পেয়েছেন? পাঁচই লাভ সহ দিয়েছেন? হ্যাঁ, লাভ সহকারে দিয়েছি। আচ্ছা, মানে তাহলে সঞ্চয় রাখতেছেন এখন প্রত্যেক মাসে 500, আবার ডিপিএস ও রাখতেছেন 500 টাকা।
সঞ্চয়টা করা দরকার কি, কেন আপনি একটু যদি বলেন তো শুনি। সঞ্চয়টা আমরা থুই, কারণ আমার যদি একদিন দেখা যাচ্ছে এই মাসে আমার কিস্তি দিতে সমস্যা হইতেছে, আমাদের ওখানে টাকা আছে, আমরা ওখান থেকে মানে 4-5 হাজার টাকা নিলাম, নিয়ে আমরা বাকি টাকা দিয়ে মানে সঞ্চয়টা উঠিয়ে বাকি টাকা দিয়ে কিস্তিটা কিস্তিটা দিলাম। দিলেন আর কি। ওই জন্য আমরা হলো সঞ্চয়টা রাখি। আচ্ছা আচ্ছা, তার মানে সঞ্চয় আমাদের রাখতেই হবে। দাদা একটু যদি বলেন সঞ্চয় রাখার যে প্রক্রিয়াগুলো, এটা কিভাবে রাখা যায় সঞ্চয় এখানে? সঞ্চয়টা তো দুই সঞ্চয় আমাদের যেটা মনে করেন সাপ্তাহিক একটা আছে, এই সাপ্তাহিকটা যেগুলো ক্ষুদ্র লোন দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন যেগুলো কালেকশন হয় সেগুলো প্রতি সপ্তাহে এরা রাখতে পারে। আরেকটা হচ্ছে যাদের মাসিক কিস্তি তারাও মাস শেষে রাখতে পারে, সাপ্তাহিক মাসিক। আর এই সঞ্চয়টার সুবিধা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে সদস্যটা মাস শেষে কিস্তি দিতে পারলো না, সেখানে নিরাপত্তা যে আমরা সঞ্চয়টাকে দুই ভাগে, সাধারণ ঐচ্ছিক নিরাপত্তা। সাধারণ সঞ্চয়টা যে সঞ্চয়টা দিয়ে সদস্যপদ লাভ করে সে সদস্যটা আমাদের নিয়ম আছে যে 25 কিস্তি না পর্যন্ত তুলতে পারবে না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে নিরাপত্তা সঞ্চয়। এই নিরাপত্তা সঞ্চয় অলরেডি দেখা যাচ্ছে আমাদের 15 কিস্তি পার হলে আমরা নিরাপত্তা সঞ্চয় কিস্তি নিতে পারবেন। এটা হচ্ছে সঞ্চয় সুবিধা সাপ্তাহিক মাসিকের ক্ষেত্রে। আরেকটা আছে আমাদের PLS1 PLS2, অর্থাৎ মাসিক মুনাফা দ্বিগুণ মেয়াদি। আচ্ছা, মাসিক মুনাফার সুবিধা হচ্ছে যদি কোনো সদস্য এখানে 1 লক্ষ টাকা রাখে বা তারও বেশি রাখে, সেক্ষেত্রে প্রতি মাসে লাখে পাবে, আগে ছিল 916 টাকা, এখন হচ্ছে লাখে 1000 টাকা। মানে 1 লাখ টাকা রাখলে 1000 টাকা প্রত্যেক মাসে হ্যাঁ লভ্যাংশ, সেটা লভ্যাংশ পাবে। আরেকটা হচ্ছে দ্বিগুণ মেয়াদি, যেটা বর্তমানে হচ্ছে PLS2। এটার সুবিধা হচ্ছে যদি কোনো সদস্য এখানে সাপোজ 1 লক্ষ টাকা রাখলো, সেখানে 6 বছর পর ওখানে পাবে 2 লক্ষ টাকা। 6 বছর 6 বছর পর। এটা আমাদের আগে ছিল 7 বছর, কিন্তু এখন আমাদের প্রতিষ্ঠান এটা এখন নির্ধারণ করছে 6 বছর। 6 বছর 6 বছর পর ডাবল নিতে মানে পাবে আর কি। মানে যত টাকা রাখবেন তার দ্বিগুণ তিনি পাবেন। এই টাকা উত্তোলন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, যেমন ডিবিনিউ স্ট্যাম্প শুধু 10 টাকা খরচ হয়। আমাদের ধর্মপুর শাখায় দেখা যাচ্ছে যে আমাদের 63,50,000 টাকা আমাদের এই মাসিক মুনাফা দ্বিগুণ মেয়াদি টাকা রাখা আছে। 63 লাখ টাকা, 63 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে মানুষ এখন বলা চলে যে টাকা শুধু নিচ্ছে না, সঞ্চয়ও হ্যাঁ রাখতেছে। সঞ্চয় রাখতেছে, এবং সেটা প্রতি মাসে অলরেডি দেখা যাচ্ছে যে হচ্ছে 5 লাখ 10 লাখ প্রত্যেক প্রতি মাসে মাসে হচ্ছে। জমা দিচ্ছে হ্যাঁ মানুষজন। তো তাহলে এখন মানুষ, আমরা এখন বলতে পারি যে মানে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বা মানে ঋণের যে শাখা, এটার প্রতি মানুষের আর অন্য কোনো ভাবনা নেই, এখন সবাই বিশ্বাস করে এখান থেকে টাকাও যেমন নেয়, হ্যাঁ টাকাও তেমন টাকার যে সুযোগ আছে রাখতেছে সবাই। তাহলে হ্যাঁ তো যাই হোক আপা, আমরা একটু জানতে চাই আপনার কাছে, পরিবারের তো উন্নয়ন করা দরকার প্রত্যেকটা মানুষকে, তো এক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যায় একটা পরিবারে? আপনি কিভাবে মানে উন্নয়ন, টাকা তো নিয়েছেন সহযোগিতা, এছাড়া আপনি আর কি করেছেন, নিজে থেকে কিছু করেছেন কিনা, কি কি করে উন্নয়ন করলেন একটু আমরা জানতে চাই। আমি তো বাড়িতে মানে কাজ করি, হাঁস মুরগি হাঁস পালি, মুরগি পালতে হয়। আচ্ছা, এগুলো করি। আবার পাশাপাশি আবার তোমার হলো একটু হাতের কাজ করি, ওই যে সেলাইয়ের কাজ। সেলাইয়ের কাজ এগুলো করি, আবার কাঁথা সেলাই করি। কাঁথা সেলাই করেন। মানে এইভাবেই কি আর আমরা চলি। মোটামুটি মানে বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ওই একমুখী ইয়ে নিয়ে থাকলে হবে না, হাঁস মুরগি পালতে হবে বা হাতের কাজ যেটা শেখা যায় সেটা শিখতে হবে। এগুলো শিখলে তাহলে সংসারে কি উন্নয়ন করা সম্ভব। এছাড়াও আপনি যেমন বললেন গাভী গরু ইয়ে করেছেন, এখন কি গরু আছে? এখনো আছে কিন্তু গাভী নাই, এখন আমরা ওই যে গরু পালি, ষাঁড় গরু পালি। ষাঁড় গরু পালছেন, যেটি বিভিন্ন সময় বিক্রি করা হয়। হ্যাঁ, মানে এই যে বিক্রি করব, মানে আর 1 থেকে 1.5 মাস পর দুটো আছে। মানে এটা কত মাস? এটা আমি গরু মানে কেনার বয়স থেকে মানে শুরু থেকে শেষ অতিরিক্ত 5 থেকে 6 মাসের মধ্যে সাপ্লাই দিয়ে দিই। 5 থেকে 6 মাস। এই সময়ের মধ্যে আপনার ওই একটা গরুর পিছনে খরচ কেমন হয়? একটা গরুর পিছনে দেখা গেছে আমরা যদি 20,000 টাকা খরচা করি, ওখান থেকে আমার মানে আসে ওই রকম মোটামুটি 25 থেকে 30,000 টাকা আসবে। মানে খরচটা ইয়ে করেও আরো 25,000 টাকা ইনকাম কারণ হবে 6 মানে মাসে। আমি নিজে শ্রম দেই, হুম। ওই জন্য একটা গরুর পিছনে এরকম টাকা আসে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি একটা কাজ নিয়ে থাকেন না, না না, অনেকগুলো আমি কাজই বিভিন্ন করেন। কাজ নিয়েই এবং থাকি। এই কারণে হয়তো আপনার আবার সংসার পাশাপাশি সংসারের কাজও করি, যেমন মানে জমি গাড়ি এগুলো, কিন্তু খালি গাড়ি নেই, কিন্তু আমার ওই যে ঘাস হলে এগুলো আমি করি, নিজেই করেন। নিজেই হ্যাঁ, করি। নিজেই করলেই তো সেটা আর একটা, কারণ এখনকার সময় কাজের মানুষ পাওয়া যায় পাওয়াই যায় না, আবার মূল্য অনেক বেশি। তো সেক্ষেত্রে নিজে করাই তো ভালো, এবং নিজে কাজ করলে শরীরও যেমন ঠিক থাকে, নিজের কাজের ক্ষেত্রে অনেকটাই ভালো হয়।
তো যাই হোক, আমরা শুনলাম আমাদের এই হালিমা আপার কাছে যে আসলে পরিবারের উন্নয়ন করতে গেলে আমাদেরকে নিজেদেরকেই কিছু কাজ করতে হবে, যেমন মুরগি পালন, হাঁস মুরগি, তারপরে বাড়িতে গরু এবং অন্যান্য হাতের যে কাজগুলো, এগুলো আমরা করতে পারি। তো অনেক কথা হলো, অনেক সুন্দর কিছু জানা হলো। সর্বশেষ মানে একটু যদি বলেন, এই এসকেএস ফাউন্ডেশনের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি আপনার জীবনের উন্নয়নের জন্য এই কর্মসূচিটা কতটুকু অবদান রাখলো আপনার জন্য, মানে কেমন অবদান রেখেছে ঋণ কার্যক্রমটা? আমার কাছে তো ভালোই, কিন্তু অনেকেই বলে যে তোমার এসকেসে লাভের অংশ বেশি, এসকেসে ক্ষতি করে। কিন্তু আমি মানুষকে বলি না, আমার দ্বারা এসকেসে আমার ক্ষতিও করে নাই, অথচ আমি অগ্রসীল হচ্ছি, কারণ আমি ভালো হয়ে গেছি আগের থেকে। কারণ আমি যতদিন মানে আসি, বয়স যতদিন আমার টাকা উঠানোর বয়স থেকে অতদিন আমি এসকেসের সাথেই থাকবো। আচ্ছা, তো সীমন্ত দা আপনার কাছে একটু জানতে চাই, যেমন হালিমা আপা আছে, এরকম তো আরো অনেকজন আছেন, তো নতুন করে কেউ যদি আপনার এখানে এসে বলে যে না আমরা একটু উন্নয়ন করতে চাই, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার, হ্যাঁ সেক্ষেত্রে তাদের সহযোগিতা করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন আমি বললাম যে আমাদের এখানে ফিল্ড অফিসার 6 জন আছে। হ্যাঁ। এখানে প্রতিটা এলাকায় আমাদের যে গ্রুপগুলো আছে, যে সাপ্তাহিক কালেকশনগুলো হয়, সেই গ্রুপে যা সদস্য ভর্তি হতে হবে। এবং শুধু সদস্যই আসে না, শুধু আমাদেরকেও তথ্য বের করতে হয় জরিপের মাধ্যমে, যে ভালো সদস্য নির্বাচন করে ঋণ দেওয়া। যদি কোনো সদস্য ঋণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের যে ফিল্ড অফিসার ভাই আছে, তাদের মাধ্যমে আমরা ভর্তি নিয়ে থাকি। এবং আমাদের যে ঋণের যে বাজেটগুলো আসে, সেই বাজেটের টার্গেটের ক্ষেত্রে আমরাও সদস্য ভর্তি করার ক্ষেত্রে জরিপের মাধ্যমে ভর্তি করে থাকি। এবং এখানে বলতে গেলে আমার নতুন সদস্য প্রতি মাসে আমাদের টার্গেট অনুযায়ী ভর্তি করতে হয়। আচ্ছা, মিনিমাম প্রতি মাসে আমাদের দেখা যাচ্ছে যে ৭০ থেকে ৮০ জন করে সদস্য ভর্তি করতে হয় নতুন করে ভর্তি নতুন করে। তো সেক্ষেত্রে তাহলে সহযোগিতা করার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। শ্রোতা বন্ধুরা, আমরা শেষ করছি আজকের উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান উন্নয়ন ধারা। আমরা এতক্ষণ এ বিষয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন সঞ্জিত কুমার সীমান্ত, যিনি শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন সুন্দরগঞ্জের ধর্মপুর শাখায়, এবং এই শাখার অন্তর্গত একজন সদস্য রয়েছেন কাশফুল মহিলা সমিতির সদস্য, মানে উনি সভানেত্রী হিসেবে আছেন সেখানে, তিনি হচ্ছেন মোসাম্মদ হালিমা বেগম। তাদের কাছ থেকে আমরা শুনলাম উন্নয়ন করতে গেলে আসলে এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতা কতটুকু আছে, এবং এই ক্ষেত্রে হালিমা আপা কতটুকু সহযোগিতা পেয়েছেন, কি কি করেছেন, সব কিছু। তো আমরা চাই আপনারাও যদি কারো মনে হয় যে না আমার হাতে টাকা অল্প আছে, আমি কিছু করতে চাই, সেক্ষেত্রে এসকেএস ফাউন্ডেশনের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি আছে তার সহযোগিতা আপনারা নিতে পারেন। সবার উন্নয়ন হোক এবং সবাই এগিয়ে চলুন, সে কামনা করেই আজকের মতো শেষ করছি। শুভ বিদায়।